সিনিয়র নিজেকে ইন্ট্রোডিউস করিয়ে বলছিল, আমি লিংশিয়াও প্যাভিলিয়নের একজন সিনিয়র, আমার নাম সুমো, আর তোমরা জানো আমি ওখানকার চিফ ডিসাইপলসদের মধ্যে একজন। আমার একটা ইশারায় তোমাদের অবস্থা খারাপ করে দিতে পারি। এখন লিংশিয়াও প্যাভিলিয়নের স্টুডেন্ট শোনার পর ওই দুজনের আচরণই বদলে যায়। তারা দুজনেই ওর সামনে নিচু হয়ে বলছিল, ব্রাদার, আমাদের ভুল হয়ে গেছে। যদি এই শপকিপার আপনার আত্মীয় হয় তবে আজ থেকে আমরা ওকে আর কখনো বিরক্ত করব না। এটা বলার পর তারা নিজেদের ভাগের কাজ ঠিকঠাকভাবে পালন করেছিল। তাদের কাজ শেষ হবার পর সিনিয়র সুমো তাদের চোখে ইশারা করে যে এবার এখান থেকে কাটো। ওরাও সেই ইশারা পেয়ে ওখান থেকে চুপচাপ বেরোনোর চেষ্টা করছিল। কিন্তু তখনই ইয়াং নিজের স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে অনেক স্পিডে ওদের সামনে চলে আসে। এটা বলে যে এত কিসের তারা। ওরা ইয়াংকে নিজের সামনে দেখে কনফিউজড হয়ে যাচ্ছিল যে এখন এটা আবার কেন মাঝপথে চলে এলো। এদিকে ইয়াং তো বলছিল যে দারুণ অ্যাক্টিং করছেন আপনারা দুজন, কোনো আর্ট স্কুল থেকে পড়ে এসেছেন। ইয়াংকে মাঝপথে নাক গলাতে দেখে সিনিয়র সুমো, যে এতক্ষণ রিল্যাক্স ছিল, সে এখন অনেক বেশি টেন্সড হয়ে যায়। ওদিকে ইয়াং ওই দুজনকে তুলে শপের বাইরে আছাড় মারে। বেচারাগুলো আলুর বস্তার মতো এদিক ওদিক ছিটকে পড়ে। ওদের বাইরে ফেলে দেওয়ার পর ইয়াং আশেপাশের লোকেদের জড়ো করে বলে, আমরা এই দুজনকে এভাবে এখান থেকে যেতে দিতে পারি না। আমাদের এদের মতো লোকেদের উচিত শিক্ষা দিতেই হবে। শেষমেশ এদের সাহস কি করে হয় একটা শপে এসে সেই দোকানের অপমান করার? আজ যদি এরা মিস্টার লিউয়ের সাথে এমন করতে পারে তবে কাল জিয়াং গ্রোসারি স্টোরের সাথেও করতে পারে। এরা কাপড়ের শপের উপরও আঙুল তুলতে পারে। আজ যদি এদের সাহস বেড়ে যায় তবে কাল এরা আপনাদের সবার উপর আঙুল তুলবে। ইয়াংয়ের কথা শোনার পর ওই সব শপকিপার্সদের চোখ খুলে যায়। তারা এটাই ভাবছিল যে এটা তো সত্যি যে আজ যদি এরা মিথ্যে বলে মিস্টার লাওকে ফাঁসানোর চেষ্টা করে তবে কাল এরা আমাদেরও ফাঁসাবে। আর আমরা তো মিস্টার লাও এর মতো অতটা লাকি নই যে আমাদের বাঁচানোর জন্য কোনো সিনিয়র চলে আসবে। তাই ইয়াং নামের এই ছেলেটা একদম ঠিক বলছে, আমরা এই দুজনকে এভাবে বাঁচতে দিতে পারি না। এটা বলার পর সেখানে ভিড় জমে যায়। তাদের অনেক বেশি রাগী দেখাচ্ছিল। পুরো ভিড় ওই দুজনের বিরুদ্ধে জোরে জোরে চিৎকার করছিল। এখানে বেচারা সিনিয়র সুমোর তো গলা শুকিয়ে আসছিল। তার নিজের চাল এখন তার উপরই উল্টো পড়ছে। সে বুঝতে পারছিল না যে এখন এই দুজনকে কিভাবে বাঁচাবে। পাছে পিটুনি খাওয়ার ভয়ে এরা ওর নাম না নিয়ে নেয়। এখানে ভিড় তো ওই দুজনকে কিছু বলার সুযোগই দিচ্ছিল না, বরং ওদের মুখে বস্তা চাপা দিয়ে বেশ ভালোভাবে আপ্যায়ন করছিল। ওরা ওদের এত বাজেভাবে মারছিল যে সিনিয়র সুমো বুঝতেই পারছিল না কিভাবে ওদের বাঁচাবে। অন্যদিকে ইয়াংয়ের কাছে ওর এই অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। ভিড় মারতে মারতে ওই দুজনের এমন অবস্থা করে দিয়েছিল যে বেচারাগুলো নড়াচড়াও করতে পারছিল না। এটা দেখে সিনিয়রের ভয় লাগতে শুরু করে যে ওরা মরে গেল না তো। কিন্তু ভাগ্য ভালো যে তাদের মধ্যে একজন বেঁচে ছিল, যে সুমোকে ধরছিল। এর আগে যে তারা সিনিয়র সুমোর সব পোলপট্টি খুলে দিত, সে নিজেই পিটিয়ে ওদের লাল নীল করে দেয়। ওর এমন আচরণ দেখে ইয়াংয়ের একটা শয়তানি বুদ্ধি আসে। সে ওর কাছে গিয়ে বলে, ব্রাদার, আমার মনে হয় এদের আরও বড় শিক্ষা দেওয়া দরকার। কে জানে এরা এই টেকনিক ব্যবহার করে কত মানুষকে বরবাদ করেছে। তাই এই চোরদের তো এই সাজাই পাওয়া উচিত। একে একে এদের জান থেকে মেরে ফেলি। ভিড়ও এটা শুনে রাজি হতে যাচ্ছিল। ঠিক তখনই সুমো ইয়াংকে বোঝায় যে এরা এতটাও বড় ভুল করেনি যে কাউকে জান থেকে মেরে ফেলতে হবে। কিন্তু ইয়াং বলে, আপনার কি মনে হয় যদি এই চোরগুলো সফল হতো তবে মিস্টার লিউ তো ব্যাংক্রাফট হয়ে যেতেন। ওনার পুরো ফ্যামিলি রাস্তায় চলে আসতো আর ঋণের বোঝা সইতে না পেরে হয়তো জান দিয়ে দিত। তো যারা এমন একটা হাসি খুশি ফ্যামিলিকে ডিস্ট্রয় করতে পারে তাদের বেঁচে থাকা একদমই উচিত নয়। তাই আমার মনে হয় এদের জান থেকে মারাটাই ঠিক হবে। বেচারা সিনিয়র সুমো অনেক চেষ্টা করছিল যাতে ইয়াংয়ের মন বদলানো যায়, কিন্তু তার এই চেষ্টার ফলেই ইয়াং সুযোগ পেয়ে যায় ওর দিকে আঙুল তোলার। সে বলে, সিনিয়র, শেষমেশ আপনি এদের এত কেন দালালি করছেন? এমন তো নয় যে আপনি এদের আগে থেকেই চেনেন। এমনিও পরশুদিন আপনার কাছে যে ব্যাগটা দেখেছিলাম সেটাই চোরগুলোর কাছেও আছে। আপনি কি এই সবকে বদনাম করার জন্য এদের টাকা দিয়েছেন? এটা শুনে বেচারা সিনিয়র সুমোর অবস্থা খারাপ হয়ে যায়।
সে বলছিল, না না, হয়তো আমার খেয়াল ছিল না তখন ওরা আমার কাছ থেকে ওটা চুরি করেছে। এমনিও তো আমি ওদের পিটাচ্ছিলাম, তাই না? হতে পারে ওরা আমার উপর বদলা নিতে চাইছে। এটা শুনে ইয়াং বুঝে যায় যে সে এত সহজে অ্যাকসেপ্ট করবে না যে সেই দোষী, তাই একে শিক্ষা তো দিতেই হবে। সে ভিড়ের সামনে বলে, দেখুন ভাইরা, এখন তো এরা বদনাম করার পাশাপাশি চুরিও করতে শুরু করেছে। সিনিয়র সুমোকে দেখে বলে, আমি তো বলি এরা যেহেতু আপনার পার্স মেরেছে, তাই আপনি এদের জান থেকে মেরে ফেলুন। কে জানে কাল এরা আরও বড় কোনো ক্রাইম করবে। পরিস্থিতি এতটা খারাপ হতে দেখে সিনিয়র সুমোর অবস্থা একেবারে নাজেহাল হয়ে পড়ে। সে বুঝতেই পারছিল না কি করবে। চোরদের বাঁচালে নিজের দোষ ফাঁস হয়ে যাবে, আর যদি তাদের ছাড়ে তাহলে তার বদনাম নিশ্চিত। ইয়াং ইচ্ছে করেই এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছিল যেন সুমো দুই দিকেই আটকে পড়ে। নিজের চাল এতই স্মার্ট ছিল যে শেষ পর্যন্ত ইয়াং তাকে তার নিজের খেলা ওর ওপর ফিরিয়ে দিয়েছিল। সিনিয়র সুমোর কাঁধে হাত রেখে ইয়াং বলে, ব্রো, যাও গিয়ে মেরে ফেলো এদের। সুমোর পক্ষে এই চাপ সামলানো খুব কঠিন ছিল, কিন্তু অন্য কোনো উপায়ও ছিল না। সে অনিচ্ছায় হলেও সামনে এগিয়ে যেতে বাধ্য হয়। চোরেরা যখন দেখে তাদেরই একজন তাদের ফাঁসিয়ে মারতে আসছে, তখন তারা রেগে গিয়ে চিৎকার করে, আমাদের ফাঁসিয়ে তুই এখন আমাদেরই মারতে এসেছিস যাতে তুই হিরো হতে পারিস। তারা সবাইকে জানিয়ে দেয় এই লোকটাই আমাদের টাকা দিয়েছিল যেন আমরা এখানে এসে ঝামেলা করি। সে ভয় দেখাতে তাড়ানোর অভিনয় করে নিজেকে ভালো সাজাতে চায়। আমরা তার আদেশ মতো কাজ শেষ করেছি, আর এখন সে আমাদের ফাঁসিয়ে নিজে বেঁচে যাওয়ার চেষ্টা করছে। সুমো বুঝতেই পারেনি কি বলবে। তার রাগ বেড়ে যায়। সে বলল, কি আজে বাজে বকছিস তোরা? ওরা মরতে চলেছে তাই আমার নামে বদনাম করছে। কিন্তু চোরেরা হাল ছাড়ে না, বলে, আমরা তো শপের নামও আগে শুনিনি, অন্য জায়গা থেকে কেনাকাটা করি। এই লোকটাই টাকার থলি নিয়ে আমাদের কাছে এসেছিল বলে সে ওই মেয়েটিকে ভালোবাসে, বাবাকে ইমপ্রেস করতে চায়। আমরা তার কথা মতো এখানে এসেই বড় নাটক করেছি। দোকানের মেয়ে এই কথাগুলো শুনে খুবই কষ্ট পায়। তার বাবার ব্যবসায় এত বড় ক্ষতির আশঙ্কায় সে ব্যথিত হয়। ভিড় পুরোপুরি সুমোর বিরুদ্ধে যায়। যখন সে পেছনে ফিরে দেখে, তখন দেখল মেয়েটি তার কাছ থেকে চোখ সরিয়ে নিচ্ছে, কারণ তার নিচু আচরণের জন্য মেয়েটি আর তাকে দেখতে চায় না। সুমো নিজের সব বিপদ ইয়াংয়ের উপর চাপিয়ে দিয়ে বলে, তোকে তো আমি দেখে নেব, তুই সব নষ্ট করেছিস। আমাদের আগের হিসেব এখনো বাকি আছে, আমি তোর থেকে গুনে গুনে বদলা নেব। সে চলে যাওয়ার পর ভিড় বলল, কতটা নির্লজ্জ ছেলে, একটা সরি পর্যন্ত চাইল না, বরং আমাদের উপরই রাগ দেখালো। ইয়াং ইতিমধ্যেই ভিড় এবং দোকানদারদের মধ্যে অনেক সম্মান কুড়িয়েছে। সবাই তাকে সম্মান দেয়। এই সুযোগে দুই চোর পেছনের সরু গলি দিয়ে পালিয়ে যায়। দোকানদার তার ব্যবসা বাঁচানোর জন্য অনেক কিছু অফার করতে চায়, কিন্তু ইয়াং সবই অস্বীকার করে, কারণ সে মনে করে সে এমন কিছু করেনি যার জন্য তাকে পুরস্কৃত হওয়া উচিত। সে নিজেই পাহাড়ে থেকে চাষাবাদ করে। দোকানের মেয়েটির চোখে স্পষ্ট ছিল যে সে ইয়াংকে পছন্দ করে। সে অন্তর থেকে ধন্যবাদ জানায়, আর ইয়াং, যিনি এই ইমোশন থেকে একদম বেখবর, লজ্জা পেয়ে বলে, এত বড় কোনো ব্যাপারই ছিল না, আপনারা অনেক বেশি করছেন। দোকানের মালিক মেয়েটির আচরণ দেখে বুঝে নেয় যে মেয়েটি ইয়াংকে পছন্দ করে। বাইরে থেকেও দেখা যায় মেয়েটির প্রেমের ইঙ্গিত। মালিক বলে, ইয়াং, আজ তুমি আমাদের অনেক সাহায্য করেছ, এই জন্য সিনিয়র সুমো তোমাকে সেক্টে বিরক্ত করতে পারে। ইয়াং শান্ত করে বলে, চিন্তা করবেন না, আমাদের সেক্টের নিজস্ব নিয়ম আছে, সে আমাকে রোজ গালি দিলেও আমাকে ক্ষতি করতে পারবে না। মালিক বলে, আমার তোমার ওপর বিশ্বাস আছে, তবুও নিজের খেয়াল রেখো, আমাদের জন্য তুমি অনেক করেছ। এই কথাগুলো শুনে ইয়াংয়ের ভালো লাগে। সে বলে, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি সাবধানে থাকব। মেয়েটি তার মাকে ইশারা করে ইয়াংকে ডিনারে থাকতে বলার জন্য। আন্টি ইয়াংকে বলে, অনেক দেরি হয়ে গেছে, তুমি আমাদের সাথেই ডিনার করো। ইয়াং বুঝতে পারে পুরো পরিবারই ওকে পছন্দ করতে শুরু করেছে। সে লজ্জায় সেখান থেকে পালাতে চায়, বলে, আমার জরুরি কাজ আছে, কোর্টইয়ার্ড পরিষ্কার করতে হবে, এল্ডার দেখলে বকা দেবেন। বাইরে বেরো হবার সময় পেছনে ফিরে দেখে মেয়েটি দাঁড়িয়ে আছে, আর সে লজ্জায় আরও বেশি লজ্জিত হয়। মেয়েটি চালের বস্তাটা ধরে দেয়, এরপর ইয়াং চলে যায়। দেখানো হয় মেয়ের পরিবার জানে তার মেয়েটি ইয়াংকে পছন্দ করে এবং তারা খুশি, বিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। কিন্তু ইয়াং এসব বুঝতে পারছে না বা বুঝতে না চাওয়ার ভান করছে।
শেষে ইয়াং বাড়ি ফিরে ফ্রেশ হয়ে স্টোন স্ল্যাবস বের করে পরবর্তী চ্যাপ্টার্স আনলক করতে বসে। প্রথম চ্যাপ্টারে সে গোল্ডেন বডি পেয়েছিল, দ্বিতীয় চ্যাপ্টারে কাল্টিভেশন লেভেল বাড়িয়েছিল, এবার বডি কোয়েঞ্চিং রেয়ার তৃতীয় স্তরে পৌঁছে থার্ড চ্যাপ্টার আনলক হয় এবং একটা ছোট স্পিরিচুয়াল ফার্নেস বের হয়। ইয়াংকাই শুরুতে বুঝতে পারছিল না যে এই ফার্নেস দিয়ে কি করতে হবে। তখনই কিছু নোটস ওর সামনে ভেসে ওঠে। ওগুলো পড়ার পর সে জানতে পারে যে এই ছোট ফার্নেস ব্যবহার করে তাকে নিজের জন্য একটা মেডিসিন প্রিপেয়ার করতে হবে, যা তার কাল্টিভেশনকে আরও ইমপ্রুভ করবে। এটা পড়ে সে অনেক বেশি অবাক হয়, কারণ সে আগে কখনো এমন কোনো হার্বসের কথা শোনেনি যা কাল্টিভেশন ইমপ্রুভ করে দেয়। যদি জানতো তবে সে বছরখানেক আগেই খেয়ে ফেলত, কারণ সে নিজের পাওয়ার ইনক্রিজ করার জন্য অনেক বেশি ডেসপারেট ছিল। আপাতত সে কনফিউজড ছিল যে আসলে মেডিসিন তৈরির জন্য কোন হার্বস লাগবে। তখনই হঠাৎ সেই নোটস বদলে যায় আর ইয়াংকাই তাতে লেখা হার্বসগুলোর নাম জানতে পারে। মেডিসিন বানানোর জন্য যে হার্বস লাগবে সেগুলো হলো 3 লিফ রেমনেন্ট সোল ফ্লাওয়ার আর অন্যটি জেড ডেডউড গ্রাস। এই হার্বসগুলোর নাম পড়ার পর ইয়াংকাই একটু চিন্তিত ছিল, কারণ সে জানত না এগুলো কোথায় পাওয়া যায়। সে এর আগে কখনো এই ধরনের হার্বসের নাম শুনেনি, কিন্তু একটু বুদ্ধি খাটানোর পর সে বুঝতে পারে যে এই বইটি এনশিয়েন্ট টাইমের, তাই হয়তো ওই সময় এই হার্বসগুলো অনেক পপুলার ছিল। সে নিজেকে বোঝায় যে কোনো ব্যাপার না, তাকে এই হার্বসগুলো খুঁজতেই হবে, কারণ তাকে নিজের কাল্টিভেশন ইমপ্রুভ করতে হবে। সবার আগে সে মিস্টার মেংগের কাছে যাবে, কারণ তিনি বেশ ওল্ড, কি জানি হয়তো তিনি এই হার্বস সম্পর্কে জানেন। তাই নেক্সট মর্নিংয়ে মিস্টার মেংগের কাছে যাওয়ার ডিসিশন নিয়ে সে সেই ছোট স্পিরিচুয়াল ফার্নেসটি পুনরায় জায়গা মতো রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে দৌড়াতে দৌড়াতে সবার আগে কন্ট্রিবিউশন হলে পৌঁছায়, যেখানে মিস্টার মেং তখনও ঘুমে ঢুলছিলেন। তিনি ইয়াংকাইকে ওখানে দেখে বলেন, বাচ্চা বলো, তোমার কন্ট্রিবিউশন পয়েন্টসের বদলে কি চাই? কিন্তু ইয়াংকাই তাকে বলে, না মিস্টার মেং, আমাকে তো দুটো হার্বস সম্পর্কে জানতে হবে। এরপর সে ওই দুটো হার্বসের নাম বলে সেগুলোর ডিটেলস চায়। মিস্টার মেংয়ের কাছে একটা বই ছিল যাতে সব ধরনের হার্বসের ডিটেলস ছিল। তিনি বইটা বের করে ইয়াংকে দিয়ে দেন। ইয়াং বইটা খুলে সেই হার্বসগুলো খুঁজতে থাকে, যেখানে অবশেষে সে ওই দুটো হার্বস দেখতে পায়। সেগুলোর ডিটেলস পড়ার পর ইয়াং বলে, এই দুটো হার্বস তো পয়জনাস মনে হচ্ছে। শেষমেশ এই ধরনের বিষাক্ত গাছের ব্যবহার করে কেউ কিভাবে মেডিসিন বানাতে পারে? তার কথা শুনে মিস্টার মেং বলেন, তোমার কেমন মেডিসিন প্রয়োজন আমাকে বলো, আমার দোকানে সব পাওয়া যাবে। তবে যদি তোমার মেডিসিন না লাগে, হার্বস লাগে, তবে আমি সেটাও দিতে পারি। এমনিতে কোনো নর্মাল পারসন যদি ওগুলো তুলতে যায় তবে সে পয়জনের শিকার হয়ে যাবে, তাই আমরা এই ধরনের হার্বস আগে থেকেই কালেক্ট করে রাখি। আচ্ছা, এগুলো দেওয়ার বদলে রেট তো জানো? 5 কন্ট্রিবিউশন পয়েন্টস। এত দামি রেট শুনে ইয়াং বলে, ওল্ড ম্যান, আপনি পাগল হয়ে গেছেন নাকি? আপনি যদি এত দামি ওষুধ আমাকে দেন তবে আমি কিভাবে কিনব? আপনি তো জানেনই আমার কন্ট্রিবিউশন পয়েন্টস কতটা কম। কিন্তু এই বিষয়ে মিস্টার ম্যাং বলেন, তুমি আমার ওপর রাগ করছো কেন? এই পয়েন্টস তো আমি ঠিক করিনি। এমনিও এই হার্বসগুলো অনেক পয়জনাস, তাই কেউ এগুলো সহজে কেনে না। এছাড়া এই হার্বসগুলোর অনেক বেনিফিটস আছে, তাই এগুলো অনেক রেয়ার পাওয়া যায়। যদি তুমি গরিব হও আর তোমার কাছে কন্ট্রিবিউশন পয়েন্টস না থাকে তবে আমি কি করতে পারি? তবে তুমি চাইলে আমি তোমাকে বলতে পারি যে তুমি এই হার্বসগুলো কিভাবে পেতে পারো। এটা শুনে ইয়াং কাই বলে, আমাকে মাফ করে দিন, এইমাত্র আমি আপনার সাথে যেমন বিহেভ করলাম। আপনি কি আমাকে বলতে পারেন ওই হার্বসগুলো কোথায় পাবো? এটা জিজ্ঞাসা করার সময় ইয়াং মনে মনে ভাবছিল যে মিস্টার মেং একটু অদ্ভুত বিহেভ করছেন। তিনি তো এতটা দয়ালু একদমই নন। মিস্টার মেং ইয়াংকে জানান যে তোমাকে ব্ল্যাক উইন্ড মাউন্টেন যেতে হবে, যা লিংশাও প্যাভিলিয়ন থেকে ইস্টের দিকে 30 মাইল দূরে। ঠিকানা বলার পাশাপাশি তিনি বইটিও অফার করেন যাতে সে হার্বস দেখে চিনতে পারে, কারণ শুধু একবার দেখে তো কেউ হার্বস চিনতে পারে না। এছাড়া মিস্টার ম্যাং এটাও চাইতেন না যে ইয়াংকাই এত দূরে গিয়ে কোনো ভুল জড়িবুটি নিয়ে আসুক। এখন মিস্টার ম্যাংয়ের এত সাহায্যের পর ইয়াং তাকে বলে, আপনার কি কোনো রিকোয়েস্ট আছে? তবে আমাকে বলতে পারেন। মিস্টার ম্যাং তো ঠিক এই প্রশ্নটারই অপেক্ষা করছিলেন, তাই তিনি বলেন, হ্যাঁ, আমার কাছে মেডিসিনস শেষ হয়ে গেছে। স্টুডেন্টরা নিতে এলে আমার কাছে কিছুই থাকবে না, যার জন্য আমার অনেক হার্বস দরকার। তো এখন যখন তুমি ব্ল্যাক উইন্ড মাউন্টেন যাচ্ছই, তখন আমার জন্য কিছু হার্বস নিয়ে এসো,
তার হার্বসের লিস্ট এতটাই লম্বা ছিল যা শোনার পর ইয়াং বুঝে যায় যে আসলে মিস্টার ম্যাং কেন তাকে এত সাহায্য করছিলেন। সেই মিস্টার ম্যাংকে বলে, আপনি তো নিজের স্বার্থ হাসিল করছিলেন তাই না? অলস মানুষ, নিজে যাতে ব্ল্যাকউইন্ড মাউন্টেন না যেতে হয় তাই আমাকে পাঠিয়ে এইসব আনিয়ে নিচ্ছেন। মিস্টার ম্যাং বলেন, যদি তুমি ওখান থেকে আমার জন্য মেডিসিনস নিয়ে আসো তবে আমি তোমাকে তোমার হার্বস দেওয়ার জন্য কোনো কন্ট্রিবিউশন পয়েন্টস চার্জ করব না। একবার ভেবে দেখুন, আমাদের ইয়াং এখন নিজেই ওখানে যাচ্ছে, তবে সে নিজের জন্য কতগুলো হার্বস নিতে পারে? তবে সে মিস্টার ম্যাংয়ের কাছ থেকে কেন নেবে? মিস্টার ম্যাং কতটা স্মার্ট তাই না? ওনার এইসব চালাকি ইয়াং বুঝে গিয়েছিল, কিন্তু সে তাকে কিছু বলে না। সে বলে, ঠিক আছে, আমি আপনাকে এইসব হার্বস এনে দেব, কারণ আপনি আমাকে অনেক হেল্প করেছেন। সে দ্রুত ওখান থেকে বের হতে যাচ্ছিল, তখনই মিস্টার ম্যাং তাকে আটকে বলেন, ছেলে, তোমার পায়ে কি চাকা লেগেছে? আগে পুরো কথা তো শোনো। যদি তুমি ব্ল্যাকউইন্ড মাউন্টেন যাও তবে তোমার ফিরে আসতে 3 দিন সময় লাগবে, তাই নিজের বাকি সব কাজ সেরে যেও, কারণ তোমাকে বাকি হলসগুলো পরিষ্কার করতে হয়। তাই আগে থেকেই ওদের জানিয়ে যেও যে তুমি 3 দিন আসবে না, এতে তোমার কাজ সহজ হয়ে যাবে। মিস্টার ম্যাংয়ের কথা একদম ঠিক ছিল, তাই ইয়াং তাকে থ্যাংক ইউ বলে ওখান থেকে বেরিয়ে যায়। ইয়াং চলে যাওয়ার পর মিস্টার ম্যাং আবার স্বপ্নের জগতে হারিয়ে যান, এটা বলে যে এখন পুনরায় এসে আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমাকে সব বলে দিয়েছি। ইয়াং নিজের কাজ মিটিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিল। ব্ল্যাকউইন্ড মাউন্টেন পৌঁছানোর পর সে বুঝতে পারে যে এই পাহাড়টা কত বড়। সেই বিশাল পাহাড় দেখে সে বলে, এখানে তো 5 দিনও কম পড়বে, মিস্টার ম্যাং তো তবুও 3 দিন বলেছিলেন। পাহাড়ের ওপর বইটি সাথে থাকায় হার্বস চিনতে তার কোনো সমস্যা হয়নি এবং সে তাড়াতাড়ি সব হার্বস কালেক্ট করতে থাকে। সে এতক্ষণে এতগুলো হার্বস কালেক্ট করে ফেলেছিল যে তার থলি পুরোপুরি ফুল হয়ে গিয়েছিল, কিন্তু এটা করতে করতে সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। সে মিস্টার ম্যাংকে বলে, মিস্টার ম্যাং, আপনি যদি অলস না হতেন তবে এখন এই কাজটা আপনাকে করতে হতো। আপনি সত্যিই জানেন যে মানুষের ফায়দা কিভাবে তুলতে হয়। ইয়াং এখনও পর্যন্ত মিস্টার ম্যাংয়ের বলা সব হার্বস কালেক্ট করে ফেলেছিল, কিন্তু যেটা ওর নিজের প্রয়োজন সেটা এখনও দেখতে পায়নি। তাই সে ডিসাইড করে যে পাহাড়ের আরও কিছুটা ওপরে যাবে। তখনই এগিয়ে যাওয়ার সময় হঠাৎ সে অনুভব করে যে কেউ ওর পেছন দিয়ে গেল এবং ওটা একটা বিস্ট ছিল। পেছনে ফিরে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না, কিন্তু তখনই হঠাৎ কোথাও থেকে সেই বিস্ট অনেক দ্রুত ওর উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসছিল। ওটা ছিল একটা বন্য বোর যেটা ইয়াংকে অ্যাটাক করত, কিন্তু তার আগেই একটা কণ্ঠ শোনা যায় যা ওকে পালানোর কথা বলছিল। সেই আওয়াজ শোনার পর ইয়াং সেটাই করে, অনেক দ্রুত সামনের দিকে দৌড়াতে শুরু করে। ইয়াং যখন সেই বোরের হাত থেকে বাঁচতে পালাচ্ছিল তখনই হঠাৎ ওর পাশ দিয়ে 2টো অ্যারোস বেরিয়ে যায়, যেগুলো প্রায় ওকে হিট করেই ফেলত। কিন্তু ওই অ্যারোসগুলো ওর উপর অ্যাটাক করার জন্য নয়, বরং ওই বোরকে হিট করার জন্য ছিল। ওগুলো সোজা গিয়ে সেই বোরের চোখে ঢুকে যায় এবং সে এই অ্যাটাকে হিট হয়ে ওখানেই মাটিতে পড়ে যায়। এই সব দেখার পর ইয়াং একদম অবাক হয়ে গিয়েছিল। তখনই একজন ভিলেজার তার ছেলের সাথে ওখানে উপস্থিত হয়, যারা ওখানেই বোর ধরার জন্য এসেছিল। সে বলে, তোমার এভাবে বন্য জানোয়ারদের সামনে কোনো ওয়েপেন ছাড়া আসা উচিত নয়, এরা অনেক বেশি বিপজ্জনক হয়। যদি আমি অ্যাট্যাক না করতাম তবে এতক্ষণে ও তোমাকে জান থেকে মেরে ফেলত। তাই এখন তুমি এক কাজ করো, আমাদের পেছনে থাকো, আমরা এই বোরকে সামলে নেব। ওদের কথা শোনার পর ইয়াং সেটাই করে, আর এই বাবা ছেলে মিলে নিজেদের ওয়েপেন নিয়ে সেই বোরের ওপর হামলা করতে যাচ্ছিল, যেখানে সেই ভিলেজার নিজের কাছ থেকে আরও একটি তীর বের করে সেই বোরের ওপর হিট করে দেয়। এখন আগে থেকেই ইনজার্ড হওয়ার কারণে তৃতীয় তীর বিঁধতেই এই বোর আরও বেশি ক্ষেপে যায় এবং সে দ্রুত এগিয়ে এসে এদের হিট করতে যাচ্ছিল। সুযোগ থাকতে ইয়াং বিষয়টা বুঝে যায়, তাই সে ওই বাচ্চাকে নিয়ে একপাশে সরে যায়। সেই বোরের চোখে চোট লাগার কারণে সে কিছু দেখতে পাচ্ছিল না এবং সে দ্রুত এগিয়ে গিয়ে সামনে থাকা একটা বিশাল গাছের সাথে ধাক্কা খায়। সেই বোর এতটাই পাওয়ারফুল ছিল যে গাছে ধাক্কা লাগতেই সে গাছটাকে 2 টুকরো করে ফেলে, কিন্তু এই জবরদস্ত হিটের কারণে সে নিজেও নিজেকে সামলানোর সুযোগ পায় না এবং কিছুক্ষণের জন্য নিচে পড়ে যায়। এই সুযোগের ফায়দা তুলে সেই ভিলেজ পার্সন নিজের তীর বের করে ওর ওপর শ্যুট করে দেয়,
কিন্তু 2-3টে তীর মারার পরেও সেই বোরের কিছুই হয় না, কারণ ওর চামড়া অনেক বেশি মোটা ছিল। এটা জানতে পারার পর যে এখন আর তাদের হাতে কিছু নেই, সেই ভিলেজার ওই দুজনকে বলে, পালাও এখান থেকে। ওটা খুব দ্রুত এদের তাড়া করতে শুরু করেছিল। এটা দেখার পর আমাদের ইয়াং নিজের ডাইরেকশন চেঞ্জ করে নেয়। দৌড়াতে দৌড়াতে ইয়াংয়ের একটা জিনিস ক্লিক করে, আর সেটা হলো যে সে তো কাল্টিভেটর, তবে সে এই সাধারণ বিস্টের সাথে তো ফাইট করতেই পারে। এখন পালানোর কি দরকার? এখন ওর বডি তো আর অতটা উইক নয়। অন্যদিকে সেই ভিলেজার নিজের ছেলেকে বাঁচানোর জন্য ক্রমাগত ওই বোরের উপর তীরের বৃষ্টি করে যাচ্ছিল, কিন্তু এর কোনো ফায়দা হচ্ছিল না। একটা তো সেই বোরের স্পিড অনেক বেশি ছিল, আর অন্যটা হলো যে ওর চামড়া এতটাই মোটা ছিল যে কোনো আটাকি ওর উপর ঠিকমতো হিট করছিল না। অন্যদিকে নিজের পাওয়ার আর যোগ্যতার কারণে ইয়াংয়ের নিজের উপর অনেক বেশি কনফিডেন্স ছিল, তাই সে সেই বোরের রাস্তা আটকে ওর ওপর উঠে যায়। সবার আগে সে ওর দাঁতগুলো ধরে ও ডিরেকশন চেঞ্জ করে দেয় যাতে ওই বাচ্চার প্রাণ বেঁচে যায়, এবং তারপর যেমনই ডিরেকশন চেঞ্জ হয় সে সেই বোরকে নিয়ে গিয়ে দেওয়ালের সাথে জোরে আছাড় মারে, যার ফলে সেই বোরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এত স্পিডে সেই বড় পাথরের সাথে ধাক্কা খাওয়ার কারণে সে ওখানেই আনকনশিয়াস হয়ে পড়ে যায়। ইয়াংয়ের কারণে ওদের প্রাণ বেঁচে গিয়েছিল। এটা দেখার পর সেই ছোট বাচ্চা বলে, ভাইয়া, আপনি সত্যি অনেক বেশি পাওয়ারফুল। নিজের প্রশংসা শুনে ইয়াংয়ের খুব ভালো লাগে। অন্যদিকে সেই ভিলেজার পার্সন এসে ইয়াংকে থ্যাংক ইউ বলছিল। সাথে সে জানায় যে গ্রামবাসীর জন্য খাবার খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন, তাই তারা কয়েকদিন অন্তর এখানে শিকার করতে আসে। কিন্তু তারা জানতো না যে আজ তাদের কপাল এতটাই খারাপ হবে যে বন্য বোর তাদের পেছনে পড়ে যাবে। তবে তারা ইয়াংকে থ্যাঙ্কস জানায় যে ওর সাহায্যে তারা একটা ভালো শিকার পেয়ে গেছে। এখন তারা এটাকে নিয়ে গ্রামের দিকে যাবে। ইয়াং এখনও সেই জড়িবুটি খুঁজে পায়নি যেটা ওর চাই, তাই সেই ভিলেজার্সদের জিজ্ঞাসা করে, আপনি কি জানেন ইয়েলো গ্রাস কোথায় পাওয়া যাবে? সেই ভিলেজার তাকে জানায় যে এমনিতে ওই গ্রাস অনেক বেশি রেয়ার, কিন্তু ওগুলো এখানকার ফরবিডেন এরিয়াতে পাওয়া যায়। ওই এলাকা অনেক বেশি শুকনো এবং ওখানে অনেক বিপদ আছে। ইয়াং তো তাদের কাছে শুধু ডিরেকশন জানতে চায়, কিন্তু ওই লোকগুলো এতই ভালো ছিল যে তারা ইয়াংকে একা ছাড়তে চায়নি, তাই ওরাও ওর সাথে এগোতে শুরু করে। যাওয়ার সময় তারা নিজেদের সেই বোরটাকেও সাথে নিয়ে নেয়। অবশেষে তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ওই প্ল্যান্ট পাওয়া যায়। এমনিতে জায়গাটা পুরো শুকনো ছিল, গাছপালার কোনো নামগন্ধ ছিল না, কিন্তু সামান্য একটু এগোতেই ইয়াং নিজের সেই মেডিসিনের সন্ধান পেয়ে যায়, যেটা পাওয়ার পর সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে ওই দুজনকে সাহায্যের জন্য থ্যাংক ইউ বলছিল, যার ওপর সেই ভিলেজার বলে, বাচ্চা, তুমি এখনো অনেক ইয়াং আর রোগা পাতলা, তুমি একা এভাবে জঙ্গলে কি করতে এসেছ? ইয়াং তাদের জানায় যে আমি লিংশাও প্যাভিলিয়নের একজন ডিসাইপল, আর আমাদের সেক্টে অনেক এলেক্সার্স থাকে, তো সেটার জন্যই জড়িবুটি নিতে এসেছি। সেই ভিলেজার হাসতে হাসতে বলছিল, বাচ্চা, তুমি সত্যি অনেক রোগা। আমার তো একদমই আশা ছিল না যে তুমি একজন কাল্টিভেটর আর তুমি কাংফু জানো। আমি তো জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম যে তুমি এত ভালো কাংফু কোথায় শিখেছ। তোমার অবস্থা দেখে তো কেউ বলতেই পারবে না যে তুমি লিংশাও প্যাভিলিয়নের একজন ডিসাইপল। ইয়াংয়ের বক্তব্য ছিল যে হ্যাঁ, সে নিজের খাওয়া দাওয়ার দিকে নজর রাখে না, কিন্তু এখন সে কিছু জড়িবুটি নিয়ে যাচ্ছে যেটার কারণে ওর হেলথ ঠিক হয়ে যাবে। এখনও ইয়াং শুধু একটাই ওষুধই পেয়েছে, ওকে অন্যটাও খুঁজতে হবে। সেই ভিলেজারের বক্তব্য ছিল যে রাতে এই জায়গা বিপদমুক্ত নয়, তাই আমরা নেক্সট মর্নিংয়ে এখানে সার্চ করতে আসব। এই দুজন লোক অনেক ভালো ছিল, যারা আমাদের ইয়াংকে বলে যে তোমার একা থাকা ঠিক হবে না, তাই আমরাও তোমার সাথেই এখানেই থাকব। ইয়াং এটা জেনে খুশি হয় যে এই লোকগুলো ওকে সাহায্য করতে চায়, তাই সে তাদের পুনরায় থ্যাংক ইউ বলে রাতটা তাদের সাথেই কাটায়। পরদিন সকালে যেমনই ওর চোখ খোলে, ওর মনে পড়ে যে ওকে তো কাল্টিভেশন প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড লেভেলে যে মেথড বলা হয়েছিল তার অ্যাকর্ডিং আমাদের ইয়াংকে সূর্য ওঠার আধ ঘন্টার মধ্যেই এই মেথড প্র্যাকটিস করতে হবে, যাতে ওর কাল্টিভেশন দ্রুত ইমপ্রুভ হয়। ওর এই কথাটা খুব ভালো মতো মনে ছিল, তাই যেমনই ওর চোখ খোলে, নিজের আশেপাশে চেক করার পর সে ওই দুজনকে দেখতে পায় না।
ওর মনে হয় হয়তো ওরা খাবার খোঁজার জন্য এগোতে শুরু করেছে, তাই সে তাড়াতাড়ি উঠে নিজের কাল্টিভেশন করছিল, যেখানে প্র্যাকটিস করার সময় ওর বডি থেকে আগের চেয়েও বেশি এনার্জি রিলিজ হতে শুরু করে। সে নিজের শরীরে স্ট্রেংথ অনুভব করছিল। সামান্য একটু প্র্যাকটিস করার পরেই সে ব্রেক থ্রু করে নেয় এবং এখন সে বডি টেম্পারিংয়ের 5th লেভেলে পৌঁছে গিয়েছে। এটা জানার পর সে অনেক খুশি হয়ে যায়। নিজের প্র্যাকটিস কমপ্লিট করার পর সে বলে, বাস এবার আমি তাড়াতাড়ি ওই দুটো হার্বস কালেক্ট করে মেডিসিন বানিয়ে খেয়ে নেব, যাতে আমার কাল্টিভেশন আরও বেশি ইমপ্রুভ হয়ে যায়। ওর নিজের এই গোল্ডেন আসুরা বডি অনেক বেশি ভালো লাগছিল। তখনই সে নিজের আশেপাশে মন দিয়ে শোনে কারো বাঁচাও বাঁচাও চিৎকার করার আওয়াজ আসছিল। সে আওয়াজ শুনে চিনে ফেলে যে এটা ওই ভিলেজার্সদেরই কণ্ঠ। এখানে বিপদে পড়ে চিৎকার করার আওয়াজ আসছে। সে সেই ডিরেকশনে দৌড়ে এগোতে শুরু করে। এই আওয়াজ অনেক দূর থেকে আসছিল। আওয়াজ শুনে ইয়াং বুঝতে পারে যে তারা অনেক বেশি সামনে এগিয়ে গেছে। সে বলে, আমাকে নিজের স্পিড বাড়াতে হবে যাতে কোনো অঘটন ঘটার আগেই ওদের কাছে পৌঁছতে পারি। দৌড়াতে দৌড়াতে ইয়াং একটা কেভের গুহার সামনে পৌঁছে যায়। গুহার সামনে পৌঁছানোর পর সে দেখতে পায় সেখানে একটা বিশাল স্পাইডার রয়েছে, যে নিজের জাল দিয়ে সেই ভিলেজারকে আটকে ফেলেছে। সে তো তাকে পুরো মমি বানিয়ে নিজের সাথে ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করছিল। ইয়াং সেই ভিলেজারকে বাঁচাতে ওখানে পড়ে থাকা পাথর দিয়ে স্পাইডারটাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সেই স্পাইডার পালানোর বদলে ইয়াংয়ের দিকে তাকিয়ে গর্জন করতে থাকে। ওটা ইয়াংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই সে ওখানে পড়ে থাকা একটা মশাল তুলে নেয় এবং আগুনের ভয় দেখিয়ে ওটাকে ওখান থেকে তাড়াতে সক্ষম হয়। আগুনের ভয় স্পাইডারটা গুহার আরও গভীরে চলে যায়। ওটা চলে যাওয়ার পর ইয়াং তাড়াতাড়ি সেই ভিলেজারকে মাকড়সার জাল থেকে মুক্ত করে। মুক্ত হবার পর সেই ভিলেজার কাঁদতে কাঁদতে জানায়, আমার ছেলে এখনও বিপদে আছে, আমি ওকে বাঁচাতে পারিনি, আমি অনেক দেরি করে ফেলেছি, দয়া করে ওকে গিয়ে বাঁচাও, ওই স্পাইডার ওকে ভেতরে নিয়ে গেছে, ও আমার ছেলেকে খেয়ে ফেলার আগেই তুমি যেভাবেই হোক ওকে রক্ষা করো। সেই ভিলেজারের রিকোয়েস্ট শুনে ইয়াং মশাল নিয়ে দ্রুত গুহার ভেতর ঢুকে পড়ে। তাকে যেতে দেখে ভিলেজার পেছন থেকে সাবধান করে দেয় যে ওই স্পাইডার থেকে সাবধানে থেকো, ও দূর থেকেই জাল ছড়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে। এতক্ষণে ইয়াং গুহার অনেক ভেতরে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে কিছুই দেখা যাচ্ছিল না। সামনে এগোনোর সময় ওর পায়ের নিচে অনেক মানুষের হাড়গোড় পড়ে, যা দেখে সে অবাক হয়ে যায় যে এই স্পাইডারটা তো আস্ত একটা খুনি দরিন্দা। চারদিকে ছড়িয়ে থাকা মাকড়সার জালগুলোকে ইগনোর করে যখন সে এগোচ্ছিল, তখন হঠাৎ এক ঝাঁক বাদুড় ওর ওপর দিয়ে উড়ে যায়। এতে ডিস্ট্র্যাক্ট হয়ে ইয়াং একটা বিস্টের হাড়ের ওপর পিছলে নিচে পড়ে যায়, যার ফলে সে গুহার অনেক গভীর এক জায়গায় গিয়ে পড়ে। এত ওপর থেকে পড়ার কারণে ওর শরীরে অনেক চোট লাগে এবং হাত থেকে মশালটাও ছিটকে যায়। তবুও সে ভয় পায় না, বরং ধীরে ধীরে এগোতে থাকে যাতে ওর চলাফেরার শব্দে সেই স্পাইডার টের না পায়। একটু এগোতেই ওর নজরে সেই স্পাইডারটা পড়ে। সেটা দেখে সে থমকে যায়, কারণ স্পাইডারটা ওই বাচ্চাটাকে বেঁধে এখন খাবার প্রস্তুতি নিচ্ছে। সে তার শিকারকে অনেক আয়েশ করে আটকে রেখেছে, যাতে সুযোগ বুঝে স্বাদ নিতে পারে। সবার আগে ইয়াং লুকিয়ে পরিস্থিতি অবজার্ভ করে। সে বাচ্চাটাকে তো খুঁজে পেয়েছিল, কিন্তু বুঝতে পারছিল না কিভাবে বাঁচাবে, কারণ আপাতত সে মাত্র 5th লেভেলে আছে। সে একাই বিশাল স্পাইডারের সাথে লড়াই করার মতো অতটা পাওয়ারফুল নয়, কিন্তু সে কোনো স্ট্র্যাটেজি বানানোর আগেই ওই স্পাইডার বাচ্চাটাকে গিলে ফেলতে যাচ্ছিল। তাই নিজের লেভেল থেকে অনেক শক্তিশালী শত্রু হওয়া সত্ত্বেও ইয়াং সেই বাচ্চাকে বাঁচাতে একটা জোরদার জাম্প দেয়। শূন্যে লাফিয়ে সে সেই স্পাইডারের পেছনে একটা শক্তিশালী কিক মারে, যার ফলে স্পাইডারটা ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ে। ওটা সরে যেতে বাচ্চাটা নিচে পড়ে যায়। ইয়াং ওর মুখ থেকে জাল সরিয়ে চেক করছিল যে ও জ্ঞান ফিরে পেয়েছে কিনা, নাকি তার আসতে দেরি হয়ে গেল। কিন্তু সে পরীক্ষা করার আগেই স্পাইডারটা দ্রুত ওর ওপর হামলা করে বসে। এক তো নিজের শিকার হাতছাড়া হওয়ায় ওটা রেগেছিল, আর অন্যটা হলো ইয়াং তাকে বাঁচানোর চেষ্টা করায় ওটা ক্ষেপে গিয়ে সরাসরি ইয়াংকেই আক্রমণ করে। ইয়াং সেই বাচ্চাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে সেই স্পাইডারের অ্যাট্যাকস নিজের হাত দিয়ে ব্লক করার চেষ্টা করছিল। স্পাইডারটা নিজের পুরো শক্তি দিয়ে ইয়াংয়ের ওপর ওঠার চেষ্টা করে, যা দেখে ইয়াং তাকে বলে, মনে হচ্ছে তুমি নিজের বংশ ধ্বংস করতে চাও,
তুমি নিজের ব্লাড লাইন বাড়াতে চাও না বলেই আমার ওপর অ্যাটাক করছো। সেই স্পাইডার যেন ওর কথা বুঝতে পেরে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ওটা নিজের বিষাক্ত দাঁত দিয়ে ইয়াংকে কামড়ানোর চেষ্টা করছিল। প্রথমে ইয়াং ওর শরীরের চাপ কমানোর জন্য নিজের পায়ের ব্যবহার করে এবং তারপর অনেক চালাকির সাথে ওর কামড় এড়িয়ে একটা জবরদস্ত পাঞ্চ দিয়ে নিজেকে মুক্ত করে নেয়। ওর নিচ থেকে বেরিয়ে এসে ইয়াং ওকে খ্যাপাতে খ্যাপাতে বলে, মনে হচ্ছে তোমার দাঁতগুলো অনেক ছোট, তাই তুমি আমাকে কামড়াতে পারোনি। এটা শুনে স্পাইডারটার রক্ত গরম হয়ে যায়। ও বলে, দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলেই সে দূর থেকে ইয়াংকে নিশানা করে মাকড়সার জাল ছুটতে থাকে। ইয়াং লাফিয়ে লাফিয়ে সেগুলো ডজ করে নেয়, কিন্তু সে বুঝতে পারে যে সে বিপদে পড়তে চলেছে। সে কিছু ভাবার আগেই সেই স্পাইডার ওপরের একটা পাথরের পিলারকে জালের সাহায্যে নিচে টেনে ইয়াংকে পিষে ফেলার চেষ্টা করে। ইয়াং পাথরের নিচে চাপা পড়া থেকে কোনো মতে বেঁচে যায়, কিন্তু এতক্ষণে সে বুঝে গিয়েছিল যে একে হারানো সহজ হবে না, কারণ ওটা এখন অনেক বেশি ডেসপারেটলি তাকে মারার চেষ্টা করছে। স্পাইডারের আক্রমণ থেকে বাঁচার সময় ইয়াং খেয়াল করে যে বাচ্চাটা এখনও জ্ঞান ফিরে পায়নি। এর মানে হলো ওর শরীরে বিষ প্রবেশ করেছে। সে যদি এই লড়াইয়ে বেশি সময় নষ্ট করে তবে বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে না। তাই এই গুহা থেকে জলদি বেরোনোর জন্য সে চারপাশটা খুব ভালো করে অবজার্ভ করতে থাকে এবং সাথে সাথে আক্রমণগুলো এড়িয়ে যায়। সে বলে, আজ যদি আমার জানও চলে যায় আমি তোকে মেরেই মরব। এই কথা বলে সে নিজের গোল্ডেন আসুরা বডি অ্যাক্টিভেট করে একটা পাওয়ারফুল ফিস্ট তৈরি করে, কিন্তু সে অ্যাটাক করার আগেই স্পাইডারটা ওর হাতে হুল ফুটিয়ে দেয়। সেই হুলের কারণে ইয়াংয়ের অনেক যন্ত্রণা হচ্ছিল এবং হাত দিয়ে রক্ত পড়া শুরু হয়। এত ব্যথার মাঝেও সে নিজেকে বলতে থাকে, আমি এত সহজে গিভ আপ করব না। এরপর সে নিজের অন্য হাত দিয়ে স্পিরিচুয়াল পাওয়ার রিলিজ করে সেই স্পাইডারের একটা পা ভেঙে দেয়। নিজের একটা পা হারিয়ে স্পাইডারটা যন্ত্রণায় ছটফট করতে থাকে। এদিকে আশ্চর্যজনকভাবে ইয়াংয়ের হাতের রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং চোটও নিজে নিজে সেরে যায়। আর এটা সম্ভব হয় ওর সেই গোল্ডেন আসুরা বডির কারণে। নিজের শরীরের এই ক্ষমতা দেখে সে অবাক হয়ে যায়। এদিকে আহত হওয়ার পর স্পাইডারটা পুরো পাগলা হয়ে যায় এবং এলো পাথারি আক্রমণ করতে শুরু করে। ইয়াং এই সুযোগের ফায়দা তোলে। সে ডজ করে ওর নিচে চলে যায় এবং সুযোগ বুঝে ওর দ্বিতীয় পাটাও ভেঙে দেয়। এরপর সেই স্পাইডার আর আগের মতো আক্রমণ করতে পারছিল না। ইয়াং একে একে ওর সব কটা পা ভেঙে ফেলে এবং উপড়ে ফেলে। সে বলে, মানতে হবে তোমার পাগুলো অনেক লম্বা ছিল, চলো এবার তোমাকে আমার হাইটের সমান বানাই। যন্ত্রণায় সেই স্পাইডারের জান বেরিয়ে যাচ্ছিল। সে প্রাণ বাঁচাতে নিজের জালের সাহায্যে নিজেকে শূন্যে তুলে নেয়। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে বুঝেছিল নিচে থাকলে ইয়াং ওর সব কটা পা উপড়ে ফেলবে। এখন ওর মাত্র দুটো পা অবশিষ্ট ছিল। ইয়াং ঘাবড়ানোর বদলে হাসতে শুরু করে, কারণ এটাই তো ছিল ওর প্ল্যান। এরপর সে নিভে যাওয়া মশালটা কুড়িয়ে নেয় এবং পাথরে পাথর ঘষে পুনরায় আগুন জ্বালায়। আগুন জ্বলে উঠতেই সে গুহার সমস্ত মাকড়সার জালে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন ধীরে ধীরে শূন্যে ঝুলে থাকা স্পাইডারটার কাছে পৌঁছে যায় এবং ওটা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। বেশ কিছুক্ষণ জ্বলার পর অবশেষে সেই রাক্ষুসে মাকড়সাটার শেষ হয় এবং ইয়াং একটু রিল্যাক্স বোধ করে। সেই মাকড়সাটাকে মারার পর ইয়াং বলে, যাক, ফাইনালি যখন একে খতম করেছি তখন ওই বাচ্চাটাকেও একবার দেখে নি। তাকে পরীক্ষা করতে ইয়াং বুঝে যায় যে বিষের প্রভাব খুব একটা বেশি হয়নি। এর মানে সে এখনও বাচ্চাটাকে বাঁচাতে পারবে, শুধু তাকে দ্রুত এই গুহা থেকে বের করে নিয়ে যেতে হবে। ইয়াং এসব ভাবছিল তখনই হঠাৎ কেউ তাকে নিজের জালে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে। আর এটা ছিল অন্য এক স্পাইডার মনস্টারের কাজ। নিজের সামনে আরও একটি জ্যাত মাকড়সা দানবকে দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। তবে তার বুঝতে দেরি হয় না যে এটা ওই মাকড়সাটার ফিমেল পার্টনার, যে তার সঙ্গীর মৃত্যুর বদলা নিতে এসেছে। ইয়াংকে জালে ভালো মতো আটকে ফেলার পর ওটা নিজের দিকে হ্যাঁচকা টানে হিঁচড়ে নিতে শুরু করে। নিজেকে আটকানোর জন্য ইয়াং ওখানে থাকা একটা বড় পাথর আঁকড়ে ধরার চেষ্টা করছিল, কিন্তু এই মাকড়সার শক্তির সামনে তার কোনো চালই কাজে দিচ্ছিল না। বরং ওটা তাকে টেনে নিজের কাছে নিয়ে গিয়ে একটা বিষাক্ত হুল তার বুকে ফুটিয়ে দেয়। ইয়াং প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিল। সে বুঝতে পারছিল না কি করবে, কারণ তার পুরো শরীর জালের জালে বন্দী হয়ে গিয়েছিল।
কিন্তু এমন কঠিন পরিস্থিতিতেও সে মাথা খাটিয়ে সেই মাকড়সার হুলটিকেই ব্যবহার করে নিজের জাল কেটে ফেলে। এরপর চোখের পলকে সেই হুল দিয়েই মাকড়সাটার চোখ ফুঁড়ে দেয়। এতে মাকড়সাটা যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়ে। সুযোগ বুঝে ইয়াং ওর উপর চড়ে বসে। ততক্ষণে ওর গোল্ডেন আসুরা বডির কারণে বুকের সেই ক্ষতও নিজে নিজে সেরে যায়। এটা দেখে ইয়াং বুঝে যায় যে তার শরীরে যেমনই চোট লাগুক না কেন তা খুব দ্রুত সেরে যাবে, আর এর মানে হলো সে এখন ইমমর্টাল হয়ে গেছে। এই ভেবেই ওর জোশ দ্বিগুণ হয়ে যায় এবং সে নিজের সমস্ত শক্তি উজাড় করে মাকড়সা থেকে ঘুষি মারতে শুরু করে। ইয়াং এতটাই রেগে গিয়েছিল যে ঘুষি মারতে মারতে এসে মাকড়সাটাকে মেরেই ফেলে। বেচারা মাকড়সাটা ঘুষি খেতে খেতেই দম ছেড়ে দেয়। ওকে মারার পর ইয়াং বেশ সোয়াগ নিয়ে লাফিয়ে পড়ে বলে, এই ধরনের শয়তান দানবদের মরে যাওয়াই ভালো। আপাতত সে বাচ্চাটাকে জাল থেকে পুরোপুরি মুক্ত না করে ওই জাল সহ তাকে কাঁধে তুলে গুহা থেকে বেরিয়ে আসে। গুহার বাইরে সেই ভিলেজারকে দেখানো হয় যে ততক্ষণে নিজেকে জাল থেকে মুক্ত করে ফেলেছিল। সে কারোর পায়ের শব্দ পেয়েই নিজের অস্ত্র নিয়ে তৈরি হয়ে যায়, কিন্তু ইয়াং হাত নেড়ে ইশারা করে জানায় যে কোনো বিপদ নেই। নিজের ছেলেকে ফিরে পেয়ে সেই লোকটা অনেক খুশি হয়, কিন্তু ছেলেকে অচেতন অবস্থায় দেখে সে ভেঙে পড়ে। তাকে এভাবে ঘাবড়ে যেতে দেখে ইয়াং বলে, আপনি চিন্তা করবেন না, ফেরার পথে আমি কিছু জড়িবুটি দেখেছি যা এই বিষ বের করতে সাহায্য করবে। আমাকে শুধু একটু সময় দিন, আমি এক্ষুনি আসছি। এই বলে সে নিজের বালতিটা নিয়ে দ্রুত গুহার ভেতর দৌড়ে যায়। গুহার প্রবেশপথেই সে ওই সব জড়িবুটি পেয়ে যায়। সেগুলো ছিঁড়ে এনে সে নিজের দাঁতে চিবিয়ে একটা পেস্ট তৈরি করে বাচ্চাটার শরীরে লাগিয়ে দেয়। সেই বইটা পড়ার কারণে এখন ইয়াং অনেক জড়িবুটি সম্পর্কে জেনে গেছে। সে ভিলেজারকে বলে, এই ওষুধি কাজ করতে কিছুটা সময় লাগবে, তাই আপনার ছেলেকে 2-4 ঘন্টা আরাম করতে দিন। এই হার্বসের প্রভাবে শরীর থেকে সব বিষ নিজে নিজেই বেরিয়ে যাবে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছেলের প্রাণ বাঁচানোর জন্য সেই ভিলেজার ইয়াংকে অনেক ধন্যবাদ জানায়। সে ওর সামনে মাথা নত করে বলে, দয়া করে আমার এই কৃতজ্ঞতা গ্রহণ করুন। আপনার এই মহানুভবতার ঋণ আমি শোধ করতে পারবো না। তাকে এইভাবে সম্মান করতে দেখে ইয়াং বুঝিয়ে বলে, আমি এমন কোনো মহৎ কাজ করিনি। এই জড়িবুটি তো জঙ্গলেই ছিল, আমি শুধু সেটা প্রয়োগ করতে সাহায্য করেছি। তবে আমার মনে হয় একবার ডক্টরকে দেখানো উচিত, কারণ আমি শুধু প্রাথমিক চিকিৎসাটুকু করেছি। সেই লোকটা এতে রাজি হয়ে যায়। তখনই সে হঠাৎ ইয়াংয়ের দিকে তাকিয়ে কিছু একটা খেয়াল করে। সে বলে, তাড়াতাড়ি তোমার জামাটা খুলে আমাকে দাও। বেচারা ইয়াং এটা শুনে নিজের ইজ্জত ঢেকে বলতে থাকে, আরে এভাবে আমার উপকার শোধ করার কোনো দরকার নেই, আমি ওই ধরনের ছেলে নই। তখন লোকটা বলে, আরে ভাই, তোমার জামাটা ছিঁড়ে গেছে, আমি সেলাই করতে জানি, ওটা সেলাই করে দিচ্ছি। তখন গিয়ে আমাদের ভাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর সেই লোকটাকে জামা সেলাই করতে দেখা যায়। সে জানায় যে সে তার ছেলেকে একাই বড় করেছে, তাই সে ঘরের সব কাজ জানে। সে বলে যে ইয়াং তার উপর যে বড় উপকার করেছে এটা তার সামনে কিছুই না। ইয়াং তাকে বলে যে সে নিজেও অনেক সাহায্য পেয়েছে, কারণ ওই গুহার ভেতরে সে সেই 3 লিফ ফ্লাওয়ারটা পেয়ে গেছে। সে বলে, আমি যদি আপনাকে বাঁচাতে এখানে না আসতাম, তবে কে জানে এই জড়িবুটি খুঁজতে আমাকে জঙ্গলের কোন কোনায় ঘুরতে হতো। জামা ঠিক হয়ে যাওয়ার পর সে ওটা পরে দ্রুত নিজের সেক্ট এর দিকে রওনা দেয়। পথে নিজের সেলাই করা জামাটা দেখে ওর বেশ ভালোই লাগছিল, কিন্তু নিজের বাড়ির কাছে পৌঁছতেই ইয়াং লক্ষ্য করে যে একদল ছাত্র তার বাড়ির সামনে ভিড় করে আছে। সে বেশ অবাক হয়ে ভাবে যে এই ছেলেগুলো এখানে কি করতে জমা হয়েছে। কাহিনী একটু অতীতে ফিরে যায়। ইয়াং কাই যখন বাড়িতে ছিল না, তখন সেই অহংকারী সিনিয়র সুমো, যাকে ইয়াং 2 বার উচিত শিক্ষা দিয়েছিল, তার দলবল নিয়ে ইয়াংয়ের ঘরের সামনে হাজির হয়। সুমো সেখানে পৌঁছে নাক সিটকে বলে, উফ, কত নোংরা গন্ধ, এই জঘন্য ছেলেটা এত বাজে জায়গায় থাকে। তার সাঙ্গপাঙ্গরা তাকে জানায় যে ইয়াং কাই একজন ট্রায়াল ডিসাইপল, তাই তাকে সেক্টের বাইরে থাকতে হয়। তাকে নিজের খাবার, কাপড়, এমনকি ক্যাকা চাষের জড়িবুটিও নিজেকেই জোগাড় করতে হয়। সে সেক্ট থেকে কোনো সাহায্য পায় না।
তারা আরও জানায় যে প্রতি 5 দিন অন্তর কোনো না কোনো শক্তিশালী ছাত্র তাকে মারধর করে নিজেদের পয়েন্টস বাড়িয়ে নেয়। কিছুদিন আগে জাও নামের একজনের সাথে লড়াইয়ে সে আহত হয়েছিল, তাই হয়তো এখন ভেতরে বিশ্রাম নিচ্ছে। এসব শুনে সুমু বেশ আনন্দ পায়, কিন্তু তার রাগ মেটে না। সে চিৎকার করে ইয়াংকে বাইরে আসার হুমকি দেয়, বাইরে আয়, নইলে তোর ঘর সহ তোকে পিষে ফেলব। কোনো সাড়া না পেয়ে সে এক সাগরেদকে ভেতরে পাঠায়। সে ফিরে এসে জানায় ভেতরে কেউ নেই, শুধু ধুলোবালি। ছাত্রদের মধ্যে কানাঘুষো শুরু হয় যে হয়তো সুমুর ভয়ে ইয়াং 3 দিন আগেই পালিয়েছে। নিজের অপমান ঢাকতে সুমু তখন চরম সিদ্ধান্ত নেয়। সে চিৎকার করে বলে, একটা মশালের ব্যবস্থা করো, আমি ওর ঘর পুড়িয়ে দেব। অন্য ছাত্ররা ভয় পেলেও সুমু বলে, চিন্তা করো না, এই ঘর সেক্টের নিয়মের মধ্যে পড়ে না। আমরা বলে দেব সে নিজেই ঘরে মশাল জ্বালিয়ে রেখে গিয়েছিল আর তা থেকে আগুন লেগেছে। এই ভরসায় ছাত্ররা তাকে মশাল এনে দেয়। ঠিক যখন সুমু মশালে আগুন দিয়ে ঘর পোড়াতে যাবে, তখনই কেউ তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? সুমু পেছন না তাকিয়েই উত্তর দেয়, দেখতে পাচ্ছিস না, আমি এর ঘর পোড়াতে যাচ্ছি। কিন্তু মুখ ঘুরিয়ে ইয়াংকাইকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে যেন ভূত দেখার মতো চমকে ওঠে। ইয়াং অত্যন্ত শান্তভাবে তাকে জিজ্ঞেস করে, কাকে খুঁজছিলে? সুমু ঘাবড়ে গিয়ে বলে, তুই কোথায় ছিলি? ইয়াং জানায় সে জিনিসপত্র কিনতে গিয়েছিল। এরপর ইয়াং তার হাত থেকে মশাল কেড়ে নিয়ে নিভিয়ে ফেলে আর বলে, ভাই, বদলা নিতে চাইলে আমার সাথে লড়ো, আমার গরিবের ঘরটা কেন পোড়াচ্ছ? লড়াইয়ের কথা উঠতেই সুমু বক্সিং স্টাইলে তৈরি হয়ে যায়, কিন্তু ইয়াং তাকে থামিয়ে দিয়ে বলে, 1 মিনিট, আমি ঘরের ভেতর কিছু জিনিস রেখে আসি। সে ভেতরে গেলে সুমুর সাঙ্গপাঙ্গরা তাকে তাতাতে থাকে যে ইয়াং তাকে অপেক্ষা করিয়ে অপমান করছে। ইয়াং ফিরে আসার পর সুমু তার উপর রাগের কারণ ব্যাখ্যা করে। সে বলে ইয়াং নাকি তার ভালোবাসা কেড়ে নিয়েছে। সুমু যে মেয়েটিকে পছন্দ করত সে তাকে ভাইয়া বলে ডাকে। ইয়াং হেসেই আকুল হয় এবং তাকে বোঝায় যে ওই মেয়েটি সবাইকে ভাইয়া বলেই ডাকে, এতে স্পেশাল কিছু নেই। সে আরও সাবধান করে যে একজন সাধারণ ছাত্রের ঘর পোড়াতে এলে সুমুর দাদুর, যিনি সেক্টের 3rd এল্ডার, তার সম্মান ক্ষুণ্ণ হবে। সুমু কিছুটা দমে গেলেও তার সাঙ্গপাঙ্গরা তাকে আবার খেপিয়ে তোলে। সে তখন ইয়াংকে ক্ষমা চাইতে বলে, নইলে তাকে শেষ করে দেবার হুমকি দেয়। ইয়াং যখন লড়াইয়ের কথা বলে তখন সুমু জানায় সে 9th লেভেলে আছে, আর সেক্টের নিয়ম অনুযায়ী 3 লেভেলের বেশি পার্থক্য থাকলে লড়াই করা যায় না। তাই সুমু নিজের বদলে জাংহু নামের এক ছাত্রকে সামনে পাঠায়, যে ইয়াংয়ের লেভেলের কাছাকাছি। লড়াই শুরু হবার আগে জাংহু দয়া দেখানোর ভান করে ইয়াংকে 3টি মুভ আগে করার সুযোগ দেয়। সে হাসতে হাসতে বলে, 3টি মুভে তুই আমার কি ছিড়বি? কিন্তু ইয়াং কাই স্ট্রেচিং করে যখন প্রথম ঘুষিটি চালায়, জাংহু ওখানেই জমে যায়। দ্বিতীয় ঘুষিতে সে বাতাসে ঝুলে পড়ে আর তৃতীয় মরণ কামড়ে সে সরাসরি মাটির সাথে মিশে যায়। সেক্টের সেই সিনিয়র মেয়েটি গাছ থেকে লুকিয়ে এই লড়াই দেখছিল। ইয়াংয়ের এই শক্তি দেখে সে এতটাই অবাক হয় যে গাছ থেকে নিচে পড়ে যায়। সে বুঝতে পারে ইয়াং কাই আর 3rd লেভেলে নেই, সে এখন কমপক্ষে 5th লেভেলে পৌঁছে গেছে। নিজের হার মানতে না পেরে সুমু চিৎকার করে বলে ইয়াং চিটিং করেছে, সে 3টির বেশি ঘুষি মেরেছে। কিন্তু তার সাঙ্গপাঙ্গরা তাকে বোঝায় যে ইয়াং আসলে শক্তিশালী হয়ে গেছে। কোনো উপায় না দেখে সুমু পরের বার দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে বিদায় নেয়।